নিঃসন্দেহে এটা একটা নতুন যুগের সূচনা। মানুষের মস্তিষ্ক আর এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা, এদের মেলবন্ধনটা, মানে যেখানে আমরা চিন্তা দিয়ে যন্ত্র চালাবো বা যন্ত্র আমাদের চিন্তায় সাহায্য করবে, এই ভবিষ্যৎটা আমাদের জীবন, আমাদের সমাজ, এমনকি মানুষ হিসেবে আমাদের নিজেদের ধারণাকে ঠিক কোন দিকে নিয়ে যাবে। আজ আমরা ব্রেন কম্পিউটার ইন্টারফেস বা বিসিআই নিয়ে কথা বলতে এসেছি, মানে যেটা একসময় শুধু সায়েন্স ফিকশনেই দেখা যেত। বিশেষ করে সবার নজর তো ইলন মাস্কের নিউরালিঙ্কের দিকেই। চলুন এই পুরো ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক, গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। নিশ্চয়ই। তো বিসিআই জিনিসটা কি সেটা দিয়ে শুরু করা যাক। খুব সহজ করে বললে এটা এমন একটা সিস্টেম যা আমাদের ব্রেনের সিগন্যাল, মানে নিউরাল অ্যাক্টিভিটি, সেটাকে পড়ে সেটাকে কম্পিউটারের বোঝার মতো ভাষায় বদলে দেয়। ধরুন, চিন্তা দিয়েই হয়তো কোনো যন্ত্র চালানো সম্ভব হতে পারে। আর এখানেই তো নিউরোলিঙ্ক আসছে। ইলন মাস্ক 2016 সালে এটা শুরু করেন। ওনার লক্ষ্য তো শুধু ব্রেনের রোগের চিকিৎসা নয়, বরং আরও বড় কিছু, মানে মানুষের ক্ষমতা বাড়ানো। ওই যে বলে ট্রান্সহিউম্যানিজম। ঠিক। ওদের মূল ডিভাইসটার নাম হচ্ছে লিঙ্ক, ছোট্ট একটা কয়েনের মতো দেখতে। আর এটা বসানোর জন্য ওরা একটা বিশেষ রোবটও বানিয়েছে বলছিলেন, অনেকটা সেলাই মেশিনের মতো দেখতে। হ্যাঁ, ওটাই। ওই রোবটটা 1000-এরও বেশি খুব সরু, মানে চুলের চেয়েও সরু ফ্লেক্সিবল সুতোর মতো ইলেকট্রোড ব্রেনের ঠিক জায়গায় বসিয়ে দেয়। বাহ! আর এটা কানেক্ট করে কিভাবে? চার্জই বা হয় কিভাবে? ওটা ব্লুটুথের মাধ্যমে বাইরের ডিভাইসের সাথে কানেক্ট করে, আর চার্জিংটা ওয়্যারলেস, তারের কোনো ব্যাপার নেই। এই ইলেকট্রোডগুলো ব্রেনের নির্দিষ্ট সেলের অ্যাক্টিভিটি প্যাটার্ন ধরে ফেলে। সফটওয়্যার তখন ওই প্যাটার্ন অ্যানালাইজ করে বোঝে যে ইউজার কি করতে চাইছে। যেমন ধরুন কম্পিউটার কার্সার নড়ানো। হ্যাঁ, বা কোনো সুইচ অন অফ করা। নিউরালিঙ্ক তো দেখিয়েছিল পেজার বলে একটা বাঁদর শুধু চিন্তা করে পং গেমটা খেলছে। ওটা এরই একটা উদাহরণ ছিল। কিন্তু একটা প্রশ্ন, এই প্রযুক্তি কি মানুষের মনের সব কথা পড়ে ফেলতে পারে? সিনেমায় যেমন দেখায় আর কি। না, এখনো অতটা নয়। দেখুন, এই ডিভাইসটা মূলত বুঝতে পারে নড়াচড়ার ইচ্ছেটা বা খুব সাধারণ কিছু সেন্সরি ইনফরমেশন। জটিল চিন্তা বা ধরুন স্মৃতি, অনুভূতি, এগুলো পড়ার ক্ষমতা এখনো এর নেই। সত্যি বলতে কি, মানুষের চিন্তা বা স্মৃতি ব্রেনে ঠিক কিভাবে স্টোর থাকে সেটাই তো আমরা এখনো পুরোপুরি জানি না। আচ্ছা, তো মন পড়ার ব্যাপারটা এখনো অনেক দূরের পথ। মানুষের উপর পরীক্ষার ব্যাপারটা কিন্তু বেশ সাড়া ফেলেছে। আমেরিকায় এফডিএ প্রথমে তো 2022-এ মানা করে দিয়েছিল, তাই না? হ্যাঁ, কিন্তু পরে 2023 মে মাসে ওরা মানব পরীক্ষার অনুমতি দেয়। কানাডাতেও অনুমোদন মিলেছে নভেম্বর 2024-এ। প্রথম যিনি ডিভাইসটা পেলেন তার নাম নোল্যান্ড আরবাও, জানুয়ারি 2024। ঠিক, উনি এক দুর্ঘটনায় কোয়াড্রিপ্লেজিক হয়ে গেছিলেন, মানে হাত পা নাড়ানো ক্ষমতা ছিল না। এরপর অগস্ট 2024-এ অ্যালেক্স নামে আরেকজন, আর জানুয়ারি 2025-এ তৃতীয় ব্যক্তির শরীরে এটা বসানো হয়েছে। ওনাদের অভিজ্ঞতা কেমন? এটা কি সত্যি জীবন বদলে দেওয়ার মতো কিছু? নোল্যান্ড আরবাওয়ের কথাই যদি বলি, উনি তো চিন্তা করেই কম্পিউটারে কার্সার চালিয়েছেন, অনলাইনে দাবা খেলেছেন, ঘন্টার পর ঘন্টা সিভিলাইজেশন 6-এর মতো ভিডিও গেম খেলেছেন। অ্যালেক্স আবার 3D ডিজাইন সফটওয়্যার ব্যবহার করেছেন। ওনারা দুজনেই বলেছেন এটা যেন এক ধরনের স্বাধীনতা ফিরে পাওয়ার মতো। দারুণ তো। কিন্তু কোনো সমস্যা হয়নি? মানে সবকিছু কি একেবারে ঠিকঠাক চলেছে? না, সমস্যাও হয়েছে। যেমন ধরুন, আরবাওয়ের ক্ষেত্রে ব্রেনে বসানো ইলেকট্রোডগুলোর একটা বড় অংশ, প্রায় 85% মতো, কিছুদিন পরে একটু আলগা হয়ে যায় বা কানেকশন হারিয়ে ফেলে। এতে ডেটা কালেকশন কমে গিয়েছিল। যদিও পরে ওরা সফটওয়্যার অ্যালগোরিদম বদলে আর হার্ডওয়্যার আপডেটের মাধ্যমে সমস্যাটা সমাধান করেছে। তার মানে প্রযুক্তিটা এখনো পরীক্ষামূলক পর্যায়ে আছে বলা যায়, ঝুঁকিও রয়েছে। অবশ্যই। আর এই ঝুঁকি নির্ভরযোগ্যতার প্রশ্নগুলো থেকেই তো বিতর্কগুলো আসছে। এমনকি আমেরিকার কৃষি দপ্তর, ইউএসডিএ বা এসইসি পর্যন্ত তদন্ত শুরু করেছিল, যদিও মাস্ক এই সব অভিযোগ অস্বীকার করেছেন। শোনা যায় কোম্পানির একজন সহ প্রতিষ্ঠাতা নাকি নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণেই বেরিয়ে গেছেন। হ্যাঁ, এরম কথাও শোনা যায়। আর সাধারণ মানুষের মধ্যেও তো উদ্বেগ কম নেই। লোকে ভয় পাচ্ছে এটা কি শেষমেশ নিয়ন্ত্রণের একটা হাতিয়ার হয়ে দাঁড়াবে।
নিউরালিঙ্ক তো একা নয় এই মাঠে, আরও অনেকে কাজ করছে। একেবারেই না। সারা বিশ্বে প্রায় ৪৫টারও বেশি কোম্পানি বা রিসার্চ গ্রুপ বিসিআই নিয়ে কাজ করছে বা পরীক্ষা চালাচ্ছে। নিউরালিঙ্কের কয়েকটা বড় প্রতিদ্বন্দ্বী আছে, যেমন সিনক্রন। ওদের সেন্ট্রো ডিভাইসটা কিন্তু কম ইনভেসিভ, মানে ব্রেন খুলে নয়, বরং রক্তনালীর মধ্য দিয়ে এটা বসানো যায়। আর একটা কোম্পানি হলো প্যারাড্রমিক্স। ওরা মৃগী রোগীর ব্রেন সার্জারির সময় ওদের কনেক্সাস ডিভাইসটা কিছুক্ষণের জন্য ব্যবহার করে বেশ ভালো ফল পেয়েছে। প্রেসিশন নিউরোসায়েন্স বলেও একটা কোম্পানি আছে, যেটা নিউরোলিঙ্কেরই এক প্রাক্তন সহ-প্রতিষ্ঠাতা তৈরি করেছেন। ওনারা নাকি সেফটির ওপর বেশি জোর দিচ্ছেন। তার মানে একদিকে যেমন প্যারালাইসিস, অন্ধত্বে বা মারাত্মক স্নায়বিক রোগের চিকিৎসায় বিরাট এক সম্ভাবনার দরজা খুলছে, ঠিক অন্যদিকে তেমনি নিরাপত্তা, গোপনীয়তা, কে এটা কন্ট্রোল করবে, এমনকি আমাদের নিজেদের পরিচিতি, এইসব নিয়েও হাজারটা প্রশ্ন উঠছে। ঠিক এখানেই তো মূল টানাপোড়েনটা। একদিকে লক্ষ লক্ষ মানুষের জীবনে এটা হয়তো আশার আলো দেখাবে, কিন্তু অন্যদিকে এর অপব্যবহারের ঝুঁকি আর নৈতিক প্রশ্নগুলোও খুব গভীর। এটা আমাদের একটা বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়, তাই না? এই প্রযুক্তি কি শেষ পর্যন্ত জ্ঞান আর ক্ষমতা সবার জন্য সহজলভ্য করবে, নাকি এটা নিয়ন্ত্রণ আর বৈষম্যের একটা নতুন আরও শক্তিশালী হাতিয়ার হয়ে উঠবে? আর যখন প্রযুক্তি মানুষের স্মৃতি বা চিন্তা ভাবনাকেও প্রভাবিত বা সংরক্ষণ করতে পারবে, তখন ব্যক্তি হিসেবে আমাদের পরিচয়ের মানেটাই বা কি দাঁড়াবে? নিঃসন্দেহে এটা একটা নতুন যুগের সূচনা। মানুষের মস্তিষ্ক আর এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা, এদের মেলবন্ধনটা, মানে যেখানে আমরা চিন্তা দিয়ে যন্ত্র চালাবো বা যন্ত্র আমাদের চিন্তায় সাহায্য করবে, এই ভবিষ্যৎটা আমাদের জীবন, আমাদের সমাজ, এমনকি মানুষ হিসেবে আমাদের নিজেদের ধারণাকে ঠিক কোন দিকে নিয়ে যাবে? So there's a great line by Shakespeare in which he says, "We know what we are, we know not what we may be." And in the age of accelerating technologies in which we extend the cognitive reach of our minds, the perimeters of our humanness with these extensions of self, these exoskeletons, these technological scaffoldings, the wings of our aircrafts and the signals traveling through our smartphones, sending our thoughts electrified at the speed of light across oceans of sky. We redefine and extend what it means to be human. Edward O. Wilson says, we have actually decommissioned natural selection, and now we must look deep within ourselves and decide what we wish to become. We are now the chief agents of evolution. We have reversed engineered the software of biology and are about to rewire and upgrade and redefine what it is to be a Homo sapien. Juan Enriquez uses the term Homo evolutus, the being that evolves itself, that transforms itself. Right? Ray Kurzweil, we didn't stay in the cave. We haven't stayed on the planet. Biology, just another membrane to be transcended. Marvin Minsky used to say, will robots inherit the earth? Yes, they will, but they will be our children. I love this idea because we hear the term transhumanism, and what it means to be human is to be transhuman. We are the species that transforms and transcends. We never stop. We always did.